বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। একটি বিষয় আমরা সবাই জানি, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য খারাপ হলে আমরা চলে যাই চিকিৎসকের কাছে। যদি মন খারাপ হয় তখন কি করবেন? তখন কাকে দেখাবেন? কার কাছে যাবেন? কিভাবে বুঝবেনই বা যে আপনার মন খারাপ হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন সামিউল আজাদ রাম্মি, সাইকোথেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছেন মাইন্ড সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সেলিং সেন্টার। সেই সঙ্গে কাজ করছেন তিনি চাইল্ড ডেভেলপমেন্ট ট্রেনার এবং থেরাপিস্ট হিসেবে মাইন্ড কেয়ার বাংলাদেশ। আমরা চলে যাবো আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন সামিউল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। প্রথমে আসলে আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে আপনি খুব ব্যস্ত থাকেন সবসময় এবং বিভিন্ন সেন্টারে আপনি কাজ করছেন মানুষের সাইকোলজি নিয়ে। তো এই যে আপনার ব্যস্ততার মাঝে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আসলে আমরা কিন্তু নানা ধরনের রোগ ব্যাধিতে ভুগি, অনেক সময় চলে যাই চিকিৎসকের কাছে যদি আমরা মানসিকভাবে আসলে ভুগি বা সমস্যার সম্মুখীন হই, সেক্ষেত্রে আমরা একজন সাইকোথেরাপিস্টের কাছে যেতে পারি। আপনার মতে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করেন? মানসিক চ্যালেঞ্জের যে চ্যালেঞ্জটা, এটা মূলত কি মানুষের কুসংস্কার এবং কিছু ধরাবাঁধা নিয়ম, ভয়, লজ্জা, কিছু ব্যাপার আছে বেসিক থিংস। যেমন সাপোজ ধরেন কেউ মানতে চায় না এবং মানতে না চাওয়াটা, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। আমার যে প্রবলেম হচ্ছে এটা আপনি মানতে চাচ্ছি না, যে এটা তো ইউজুয়ালি ব্যাপার হতেই পারে, কিন্তু এটা যখন ওভার লিমিট হয়ে যায়, আমাদের ভয়, লজ্জা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এটা যখন ওভার লিমিট হয় এবং আমাদের প্রতিনিয়ত কাজে বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু একটা কাউন্সিলিং পেশাদার সাইকোলজিস্টকে দেখানো বা সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া কিন্তু জরুরি হয়ে পড়ে। তো এই যে মানতে না চাওয়াটা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কি আমাদের কুসংস্কার অনেক কাজ করে, যে ও হয়তো গুছিয়ে আনছে নিজেকে, আমরা মনে করি ওর কিছু একটা প্রভাব হয়েছে, খুবই একটা মানে কেমন ব্যাপার, কিছু একটা আসর করেছে, খুবই একটা নর্মাল। কিন্তু এটা আমরা ভাবি না যে কেন হঠাৎ একটা মানুষ এরকম করছে, তার তো মাইন্ডেরও কোনো একটা ব্যাপার থাকতে পারে, তাই না? তো এই যে মেনে না নেওয়াটা এবং সমাজ কি বলবে, আমি সাইকোলজিস্টের কাছে যাচ্ছি তাহলে তোর মাথায় সমস্যা, তো কিছু একটা থাকে না। তো এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের। এই কুসংস্কার, এই ভয়, লজ্জা, সচেতনহীনতা, এগুলো আমাদের কাটিয়ে উঠতে হবে, তাহলে কিন্তু এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলছিলেন এবং সবচেয়ে কমন একটি চ্যালেঞ্জের কথা বলছিলেন যে আমরা আসলে অনেক সময় বুঝি যে প্রসেস করতে পারে, হি অর শি হ্যাজ বিন প্রসেসড বাই এত সহজ থাকে না যে জিন ভূতকে এত সহজেই প্রসেস করবে আপনাকে, ওদের ফায়দায় কোনো কাজ নাই। এটা তো একটা সুপারন্যাচারাল ব্যাপার। কিন্তু আপনি সেদিনকে আপনাকে একটা ঘটনা বলি। আমাদের ওখানে একটা আছে গার্মেন্টস, তো অনেক জোরে বাতাস হচ্ছে রাতে, মানে ওই যে কুলার থাকে না, ওখান থেকে গাছ একেবারে উড়ে যাচ্ছে। এখন নর্মালি যদি কেউ একজন কুলারটা না দেখতো, কি ভাবতো এখানে তো মনে হয় একটা সুপার ন্যাচারাল কিছু হচ্ছে চলে আসছে। কিন্তু ঘটনার পিছনে কিন্তু একটা ঘটনা আছে, আপনারা ওটা খতিয়ে দেখেন। এত সহজ না যে আপনি কিছু একটা করলেন, জিনভূত আপনাকে আশ্রয় করলো, এটা কিন্তু একেবারে সাইন্টিফিক একটা কথা না। আপনার দৈনন্দিন জীবনে, আপনার রিলেশনশিপ লাইফে, আপনার ক্যারিয়ার লাইফে বিভিন্ন বাধা আসতে পারে, এই জন্য কিন্তু মানুষের সমসাময়িক একটা বাধাগ্রস্ত হয়। কিন্তু এটা কিন্তু কোনো ওরকম সুপার ন্যাচারাল ব্যাপার না, এটা মানুষের সহজাত একটা প্রবৃত্তি। এবং এটা যখন ওভার লিমিট হয় তখন আমাদের আই থিঙ্ক হেল্প নেওয়া উচিত। খুবই চমৎকার একটি কথা বলছিলেন, আপনি উত্তর দিচ্ছিলেন এবং ইলাবোরেট জাতীয় যে বিষয়টা আপনি একদম গুছিয়ে প্রপারলি বলার চেষ্টা করছিলেন, সেই সঙ্গে উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলেন যে আসলে কি কারণে মানুষ সাইকোলজিক্যাল প্রবলেম আসলে প্রবলেমে ভোগার পরেও সেগুলো ডাক্তারের কাছে যেতে আসলে সংকোচ বা অনীহা তাদের মধ্যে কাজ করে। জানতে চাই এবারে যে রোগীরা সাধারণত কোন ধরনের মানসিক সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি আসে? ডিপ্রেশন, অ্যাংজাইটি, তারপর হচ্ছে কাপল প্রবলেম, সামাজিক অ্যাডপ্টিং প্রবলেম, এবং সবচেয়ে ডিএমডি কিছু আছে না, বাইপোলার ডিসঅর্ডার, এবং এই তো এইগুলা সবচেয়ে বেশি কি ডিপ্রেশনে আসে, যে অনিদ্রা, ইনসোমনিয়া এবং ডিমেনশিয়া, ভুলে যাওয়া, আমি এটা ভুলে যাই, আমি বারবার আমি কাজ করছি ভুলে যাই। কিন্তু এটা কিন্তু আমাদের ব্যস্ততার কারণে অনেক সময় হয়, কিন্তু এটা কিন্তু রোগ না। কিন্তু এটা যখন ওভার লিমিট হয়, আমি একেবারেই কিছু মনে রাখতে পারছি না, তখন এটা প্রবলেম। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে ঘুম না আসা, এগুলোর কিছু কারণ রয়েছে। যেমন আমরা কিন্তু ঘুমের আগ পর্যন্ত এয়ারপডে গান শুনতে থাকি, আবার হচ্ছে একেবারে ঘুমের 1 সেকেন্ড আগ পর্যন্ত ব্রাউজিং করতে করতে আমরা ঘুমিয়ে পড়ছি। কিন্তু এটা কিন্তু করতে করতে কখন ঘুমিয়ে পড়ছি এটাও আমি জানি না। এবং আমার কাছে এমন একটা বাচ্চা এসেছিল, সে ভূত এফএম শোনে,
শুনতে শুনতে ঘুমায় যায়, তার মা হচ্ছে তাকে ওটা পরে অফ করে দেয়। এটা কিন্তু এর জন্য কিন্তু ঘুমের একটা বার্ডেন আসে, ঠিক আছে? সো আমরা ঘুমের 1 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা আগে টোটালি সোশ্যাল মিডিয়া, টোটালি আমরা প্রযুক্তি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এইসব পেশেন্ট আছে, আমার ঘুম হচ্ছে না, আমার টেনশন বেশি হচ্ছে, আমার সম্পর্কে সমস্যা, কলেজে উঠা বা ভার্সিটি উঠার পর মানুষের একটা চেঞ্জ আসে, তারা হচ্ছে ফ্রেন্ডশিপ বলেন, রিলেশনশিপ বলেন, এরকম একটা কন্ডিশনে যায়। তখন হয় কি যে অনেক কিছু হতে পারে, যে মেয়েটা পাত্তা দিচ্ছে না, বা আমি সার্কেলের সাথে মিশতে পারছি না, যে মেয়েটাকে পছন্দ করছি সে একটু, এরকম অনেক কনফিউশন আসে, কমপ্লিকেশন আসে। এই প্রবলেমগুলো নিয়ে এসে আবার বিয়ের পরে কাপল থেরাপি, যে আমার ওর সাথে হচ্ছে না, এই আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে, এবং অনেক কিছুই এরকম ব্যাপার থাকে। তো এই প্রবলেমগুলো বেশি আসে। মুড সুইং, বাইপোলার মুড ডিসঅর্ডার, এক মেনিয়া ফেজ এবং ডিপ্রেশন ফেজ, দুটো ফেজ থাকে। তো বাইপোলারের কিছু পেশেন্ট আসে, এবং অ্যাডিকশন লেভেলে যেটা ওরা নিজেরা আসে না, ওদেরকে গার্জিয়ানরা নিয়ে আসে। কিন্তু বিকজ অ্যাডিকশন ওরা কিন্তু ছাড়তে পারে না, ওরা চায় যে আমরা যাতে না যাই, ওদের বাবা মা ওদেরকে জোর করে নিয়ে আসে। এই কেসগুলো আমাদের কাছে বেশি আসে। বেশ কিছু কেসের নাম বলছিলেন যে পেশেন্টগুলো সাধারণত আপনাদের কাছে বেশি আসে, তার মধ্যে আপনি একটি বলছিলেন যে প্রযুক্তি নির্ভর হওয়া, ঘুমের আগে শিশুরা এই যে ভূতে ফিল্ম শুনে বা এই যে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করে, এই অভ্যাসগুলো, সেই সেটারই আসলে প্রসঙ্গে আমি একটি কথা বিষয় আপনার কাছে জানতে চাই, যে বর্তমানে শিশুরা কিন্তু দেখা যাচ্ছে যে খুবই এক্সট্রিম লেভেলে প্রযুক্তি নির্ভরতা, এর প্রভাবগুলো তাদের মানসিকভাবে আসলে তাদের উপর কিভাবে পড়ছে? আমি একটা কথা বলে আপনাকে বুঝাই। ধরেন আমরা যখন ছোট ছিলাম তখন তো ফেসবুক তো দূরের কথা, অ্যান্ড্রয়েড সেটও ছিল না। তো আমরা করতাম কি, একটা ওয়ার্ড শুনেছি টিচারের কাছে বা কোথাও, আমরা ডিকশনারি ঘাটতাম। ডিকশনারি ঘাটে ওখানে হচ্ছে পার্টিসিপেল কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, এগুলো দেখতাম একটা করে। তখন আমাদের নলেজ কিন্তু একটা জিনিস খুঁজতে যায় 10টা জিনিস খোঁজা হয়ে যেত, নলেজ এমনিই বাড়তো। এখন কি আসছে, ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেট, চ্যাট জিপিটি, এআই। সো আমরা না বেশি ঘাটাঘাটি করি না। রিসার্চ মানে কি জানেন? সার্চ করা, সেটাকে আবার সার্চ করা। যখন একটা জিনিস আপনি বারবার করবেন ওটা গবেষণার রূপ নেয়, রিসার্চ। প্রত্যেকটা জিনিস এরকম, রিটেক, বারবার টেক নেওয়া। সো এরকম করতে করতে আমরা শিখি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো এখন আমরা প্র্যাকটিসটা ভুলে গেছি, আমরা জাস্ট একটা ক্লিক করলাম, চলে আসলো, হয়ে গেল। আমরা বিনোদন আর রিয়েল লাইফ এটাকে মিক্স করে ফেলছি। লাইক এরকম হয়ে গেছে যে লাইফটাকে একটা বিনোদনের অংশ মনে করছি, এরকম ব্যাপারটা হয়ে গেছে, যে বিনোদনকে লাইফের অংশ না মনে করে লাইফটাকে বিনোদনের অংশ মনে করছে। এই জন্য খুব ফাস্ট সব কাজ হয়, খুবই দ্রুত, রোবোটিক। বাট এইরকম যে হচ্ছে ইমোশনলেস চলে আসে মানুষের মধ্যে, একটা বর্বরতা চলে আসে। মানে প্রযুক্তি কিন্তু মানুষকে বর্বরতা হতে শিখায়। আমাদের মধ্যে কিন্তু যে অনুভূতি, যে ফিলিংস আগে 90s বা 80s এর যুগে মানুষগুলোর মধ্যে ছিল, এখন দেখবেন যে নর্মাল বাচ্চারা খুবই ক্রেজি টাইপ, খুবই থাকেন হাইপার টাইপ হয়। এই কারণগুলোর কারণে কিন্তু ওরা এরকম হয়ে যাচ্ছে। এই যে শিশুদের উপরে সোশ্যাল মিডিয়া বা যে তথ্য প্রযুক্তির যে প্রভাব সেটি বলছিলেন, তো এরই ধারাবাহিকতায় যদি আমি একটু আপনার কাছে জানতে চাই যে একটা দম্পতি তাদের শিশু বা তাদের ঘরের সন্তান অ্যাডিক্টেড হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া দ্বারা, বা কোনো একটা কারণে সে মানসিকভাবে আসলে বিক্ষিপ্ত বা ডিস্ট্রাক্টেড বাই সামথিং, এই ক্ষেত্রে আসলে গার্জিয়ান বা বাবা মা কিভাবে বুঝবে যে আমার সন্তান মানসিক সমস্যায় ভুগছে? প্রথমত সে সবসময় বলবে যে আমার কিছু ভালো লাগে না, এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ। এবং তার মধ্যে কিছু চেঞ্জ দেখা যাবে, খাওয়া দাওয়ায় অনিয়ম, ঘুম অনিয়ম, সে গোসল করতে চাবে না, সে ঠিক মতো কথা বলতে চাবে না, গুটিয়ে থাকবে, হ্যাঁ, নিজেকে গুটিয়ে রাখা, একঘেয়েমিতা চলে আসে, তার যে বন্ধুর যে কমিউনিটি তাদের সাথে মিশতে চাবে না, একাকিত্ব একটা ভাব তার মধ্যে চলে আসবে, সে একা একা থাকতে চাবে, রুমের দরজা লক করে রাখতে যাবে, সে হয়তো ডিপ্রেশনের কোনো মিউজিক শুনবে। হ্যাঁ, ইংলিশ কিছু ব্যান্ড আছে যেমন অপে, আমি ওদেরকে মানে ডমিনেট করছি না, জাস্ট বলছি, হ্যাঁ, একটু ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, এবং সে একটু হাই থটের কথাবার্তা বলবে, যেটা নর্মাল সেন্সের উপরে বাইরে, হ্যাঁ, ফিলোসফিক কথাবার্তা। আর সবচেয়ে বেশি বারবার সে একটা জিনিস রিপিট করবে, আমার ভালো লাগে না, আমি একা থাকতে চাই। তার মধ্যে ইয়েটা বেড়ে যাবে, একাকিত্ব ভাবটা বেড়ে যাবে, লোনলি একটা ভাব চলে আসবে। সে যদি মানে থাকে না, বন্ধুদের সাথে কথা বলবে না, তার বাবা মার সাথে খোলাসাভাবে কথা বলবে না, খাওয়ার টেবিলে নিয়মিত আসবে না। এগুলোই হচ্ছে কিন্তু বুঝবে যখন একটা গার্জিয়ান যে আমার ছেলে এখন একটু চেঞ্জ আসছে, মানসিক প্রবলেম। জীবনে কোন সময় আসার সম্ভাবনা রয়েছে, বা শিশু বয়সের কোন সময়? কিছু কিছু ধাপ আছে। আমরা কিন্তু এসএসসি লেভেল শেষ করে ইন্টারে যাই, তখন এতটা না, তখন আমরা গার্জিয়ানের তত্ত্বাবধানেই থাকি। কিন্তু ভার্সিটিতে যখন একটা ছেলে বা মেয়ে যায়, তখন কিন্তু তার বায়োলজিক্যাল বলেন, তার মেন্টাল বলেন, সবকিছুতে একটা আমূল পরিবর্তন আসে।
তখন কিন্তু তাদের এই চেঞ্জটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং ভার্সিটিতে যদি কোনো ক্ষেত্রে সেমিস্টার ফেল করে কিংবা হচ্ছে তার পরীক্ষা দিতে বাধাগ্রস্ত হয়, তখনও এটা তার মানে মাথায় একটা ইফেক্ট করে যে আমি তো মানে কম্পিটিশনে পিছিয়ে পড়ছি। এবং আমাদের কিন্তু একটা ফেজ থাকে, যেমন আমি যদি রিলেশনশিপের কথা বলি, একটা মেয়ে ছেলে খুবই ভালো কথা রিলেশন হতেই পারে, কিন্তু এগুলো কিন্তু ফেজ আছে। কলেজ লাইফে আমরা খুব টিনেজ লাইফ, তখন অতটা আমরা ইমব্যালেন্স থাকি, ওটা জাস্ট এমনি। কিন্তু ভার্সিটি লাইফে কিন্তু মানুষ এখানে একটা সম্পর্ক শুরু করতে চায়, তখন এই চেঞ্জগুলো আসে যে যদি ধরেন মেয়েটা পছন্দ করছে ছেলেটা ড্যাম কেয়ার, বা ছেলেটা মেয়েকে পছন্দ করছে, মেয়েটা সামওয়ান উইথ সামওয়ান। তো এইরকম রিলেশনশিপে তখন এই প্রবলেমগুলো আসে। আবার হচ্ছে কর্মক্ষেত্র, আবার ভার্সিটি শেষ হলে আমি এখন কাজে ঢুকছি, আমি জব পাচ্ছি না, এটা কিন্তু বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ। জব মানে ভ্যাকেন্সিটা আমাদের খুব সাফিসিয়েন্ট, তো আমি জব পাচ্ছি না, আমার সংসারে কি হবে, আমি যে মেয়েটাকে পছন্দ করছি তার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার কিন্তু জব পেতে হবে, নাহলে তো আমি তাকে ঠেকিয়ে রাখতে পারবো না। তো এই যে চ্যালেঞ্জগুলো, এই কারণেই কিন্তু তখন তাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। এই সময়ে গার্জিয়ান বুঝলো যে আমার ছেলে সামহাউ ডিপ্রেসড, কি করণীয় গার্জিয়ানের? এবং সেই যদি কেউ মনে করে যে আমি আসলে একাকিত্ব বোধ করছি, এই যে একটা ছেলে যখন বুঝতে পারলো যে আমি ডিপ্রেসড, বা ফ্যামিলির কেউ বুঝতে পারলো যে আমার সন্তান ডিপ্রেসড, বা আমার ফ্যামিলির ওই সদস্য ডিপ্রেসড বা একাকিত্ব বোধ করছে, এই ক্ষেত্রে আসলে দুই পক্ষেরই কি করণীয়? প্রথমত বাবা মা যে করণীয় সেটা আমি আসছি। বাবা মার করণীয় হচ্ছে তাকে বারবার পুশ করা যে তোমার আসলে কি হয়েছে, তুমি একটু খোলাসা করে বলো, এবং মেন্টালি তাকে সাপোর্ট দেয়। যখন বুঝতে পারছে বাবা মা যে ছেলে মেয়ে একটা প্রবলেম ফেস করছে এবং তারা খোলাসাও করতে চাচ্ছে না, তখন তাকে আরো, যার থাকে না শুধু একক পরিবার বলি বা যৌথ, একক পরিবারের করণীয় কি, আত্মীয় বাসায় ঘুরতে নিয়ে যাওয়া, বা তার যারা ফ্রেন্ড আছে তাদেরকে বাসায় ইনভাইট করে ডাকা, সবাই মিলে একসাথে বসা, একটু বিনোদন, মুভি থিয়েটার গুলো বা পার্কে, চলো তোমাকে আজকে নিয়ে যাই, ঘুরে আসি চলো। এরকম যৌথ ফ্যামিলি যদি হয়, চাচা মামা যারাই থাকুক রিলেটিভ, সবাই একসাথে বসা, একটু গল্প করা, হাসাহাসি করা, মন খুলে যেটা হয় আর কি, তাহলে ছেলে বা মেয়ে এখানে যে পার্সেন্টটা ডিপ্রেস, তার কিন্তু একটু একটু কোপ আপ করা হবে যে না আমি একা না, আমার ফ্যামিলি আমার সাথে আছে। আজকে যে ভিকটিম, তার কি যে কাজটা করা, সে একটু ডিফারেন্ট থিং করা, যে আমি একটু 2 স্টেপ পরে চিন্তা করি, আমি যে ডিপ্রেস আছি আলটিমেটলি আমার কি, মানে এটা করে রেজাল্টটা কি, আউটপুটটা কি, আমি ডিপ্রেশনে আছি, আমার গ্রাফটা নিম্নমুখী হচ্ছে, আলটিমেটলি রেজাল্টটা কি, আমি তো নিম্নমুখী চলে যাচ্ছি, আমার তো মানে থাকে না যে এর আউটপুট কি, এর আউটপুট 0, -1 -3 ইটস নট উইল বি প্লাস। সো আমি চিন্তা করি একটু ডিফারেন্ট হতে, ঠিক আছে কোপ আপ করি, ডিপ্রেস তো সবাই থাকে, তো আমি একটু কোপ আপ করি সিচুয়েশনটা। একেবারে যে আমি 1 থেকে 100-তে চলে যাবো এমন না, 1 থেকে আজকে 3-এ যাই, কালকে 6-এ যাই, তারপর 9-এ যাই, এভাবে আস্তে আস্তে রেঞ্জটা বাড়ে, পজিটিভিটিটা বাড়ে। এভরিথিং হ্যাজ এ টু সাইড, পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড, সো উই থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভ সাইড, প্রত্যেকটা জিনিসের পজিটিভ সাইড নিয়ে ভাবা। আমার মনে হয় আজকের আলোচনার মোরাল বিষয় এটি হতে পারে যে, খুব চমৎকার একটি কথা আপনি বলছিলেন, আসলে আমি আপনার ধারাবাহিকভাবে আমি কিছু বলবো না, আমি এই কথাটি আসলে খুব কনসেন্ট্রেশন দিয়ে শুনছিলাম, মানে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, যে যে কোনো কাজে বা যে কোনো বয়সে একটি চিন্তা আসলে মাথায় রাখা উচিত যে এই যে আমি যে কাজটি করছি এটার ফলাফল কি হতে পারে, যে কোনো বয়সে, জি এই চিন্তাটা আসলে যে কোনো বয়সে কিন্তু মাথায় মানে সেট করা উচিত, বা ফ্যামিলির উচিত যে এটা আসলে এইভাবেই তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া। এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, সব ফ্যামিলি কিন্তু এটা বোঝে না, যে ও আছে, ও আমাদের সাথে খারাপ ব্যবহার করছে, কেন করছে, আপনি সিম্প্যাথি না, আপনি ইমপ্যাথেটিক্যাল ভাবে দেখেন, আপনি ওর হয়ে যান, ওর যে আমার জায়গায় আপনি আসেন, আপনি এসে সিচুয়েশনটা ফিল করার চেষ্টা করেন, যে আমি তো আপনার প্রবলেম গুলো বুঝতে পারছি না, আপনি বলছেন আচ্ছা ঠিক আছে প্রবলেম, দ্যাটস ওকে, বাট আপনি আমার জায়গায় এসে, এটা কিন্তু অনেক বড় একটা বার্ডেন। সো একটু ফিল করেন ব্যাপারটা, একটু সাপোর্ট করেন ফ্যামিলিকে, আমি অবশ্যই বলবো সাপোর্ট দেন, মেন্টাল সাপোর্টের চেয়ে বড় পৃথিবীতে আর কোনো সাপোর্ট করতে পারে না। এক্স্যাক্টলি। তো আমরা জানতে চাইবো পরবর্তীতে আপনার কাছে যে একক পরিবারে বেড়ে ওঠা যে শিশুরা রয়েছে, তাদের মানসিক বিকাশে আসলে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে? মোটামুটি ওরা হয় কি ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়, ওরা থাকে না ফ্রেন্ড সার্কেল বা ওরকম যারা দাদা দাদু থাকে না, আমাদের সময় কি হতো, নানা নানি দাদা দাদুর গল্প শোনাতো যে এইটা হয়েছিল আমাদের সাথে, ওরা ওই জিনিসটা পায় না, ওটা খুব মিস করে ওরা কিন্তু নিজে নিজে অনেক সময় ভাবে যে যদি আমার এরকম দাদা দাদু থাকতো, আমার কেউ আমার সাথে থাকতো, তখন আমার খুব ভালো লাগতো, আমি গল্প শুনতে পারতাম, তাদের হাতে রান্না খেতে পারতাম, আমাকে যদি মা মারতো তাহলে তারা এসে আমাদেরকে ডিফেন্স করতো,
এই জিনিসগুলো খুব ফিল করে এবং ওরা এই কারণে খুব একাকিত্ব বোধ করে। তো থাকে না যে এইটা কিন্তু একটা ব্যাপার, এবং তারা একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়। তারা কিন্তু যারা একক পরিবারে বেড়ে ওঠে তারা আবার কিছুটা প্রতিভাবান হয়, কারণ তাদের কাছে কিন্তু অনেক এক্সপ্লোর করার থিংস থাকে না। যেমন আমি বিকালে খেলতে যাবো মাঠে, আমার মাঠের ওই খেলাটা নেই, বা আমি আর দুইটা ফ্রেন্ড আছে আমার, ওই ফ্রেন্ডটা নেই, ফুফা ফুফু নাই, আমার মামা মামি নেই, তাহলে আমি করবো কি? যদি তারা পজিটিভিটির দিকে আগায়, সাপোজ লাইক গিটার প্লেইং বা হচ্ছে পেইন্টিং, এগুলোতে যদি যায়, তাহলে তারা কিন্তু খুব ভালো একটা মানে বড় মাপের একজন সেলিব্রিটি হতে পারবে এই ক্রিয়েটিভিটিটাকে পুঁজি করে। কারণ তাদের তো কোনো কাজ নেই, তারা তো এক্সপ্লোর করার সময় পাচ্ছে না, তাহলে তারা কি কাজ করবে? তারা একা একা একটা উপর জিনিসের উপর কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু এগোতে পারে, কিন্তু তাদের যে ব্যাপারটা, তারা কিন্তু একটু লোনলি ফিল করে প্রায় সময়, এবং তার ইন্ট্রোভার্ট টাইপের হয়। এটা কিন্তু বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনুষ্ঠানের শুরুতে বলছিলেন একটি কথা যে আপনি চাইল্ড মেন্টাল ডেভেলপমেন্ট হিসেবে কর্মরত রয়েছেন একটা প্রতিষ্ঠানে। তো এবারে যদি একটু শিশুদের দিকে আমরা আসলে নজর দেই, যে অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আমাদের প্রায় নজরে আসে, এবং রাস্তাঘাটে হোক, আমার বাসার পাশে হোক। তো একটা বিষয়ে দেখা যায় যে তাদেরকে আসলে বেশিরভাগ মানুষ মানে বুঝতে পারছে না যে এই যে বিশেষ যে শিশু, স্পেশাল যে চাইল্ড, এরা আসলে কারা। মানে এদের সম্পর্কে আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এদেরকে কিভাবে আমরা চিনতে পারবো। এখানে কিন্তু কিছু ব্যাপার আছে, কিছু সিমটম আছে। যেমন ADHD বাচ্চাদের যদি বলি, ওরা ওভার হাইপার অ্যাক্টিভিটি, বাচ্চারা কিন্তু দুষ্টুমি করবেই, বা সহজাত একটা প্রবৃত্তি বাচ্চাদের, কিন্তু ওটা যখন ওভার লিমিট হয়ে যায়, যেমন কিছু বাচ্চা আছে যেমন টিভি ভেঙে ফেলে, আবার মারে, থাপ্পড় মারবে, চিৎকার করবে, তো মানে এক চিৎকারে পুরো বিল্ডিং জেগে যাবে। হ্যাঁ, এগুলো কিছু সিমটম আছে। আবার স্পিচ ডিলে, হ্যাঁ, ওরা হয় কি কথা বলতে ঠিক মতো পারে না, ওদের বয়স ঠিক হয়, মানে বয়সের সাথে সাথে কথা বলার যে ডেভেলপমেন্টটা ঘটে তার সেটা হয় না, সেখানে কিছু প্রবলেম আছে, তার স্পিচ ডিলে হয়। তারপর ADHD এটা হচ্ছে সামাজিকতা রক্ষার্থে, ওরা হচ্ছে কমিউনিকেশন গ্যাপটা হয়ে যায়, ওরা সামাজিকতা পারে না, মানে প্যারেন্টিং কি, এটা তারা প্যারেন্টসদের সাথে কিভাবে বিহেভ করতে এটা বোঝে না। আপনি বসে আছি, প্যারেন্টদেরকে ঠাস করে দিয়ে থাপ্পড় মারলো, কিংবা বললো তুমি এটা করছো কেন, এরকম। ওরা হচ্ছে ADHD। আবার কিছু আছে ওরা চোখে চোখ রাখতে পারে না, চোখে, যারা স্পেশাল চাইল্ড ওরা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ওরা অন্যদিকে তাকে আপনার সাথে কথা বলবে। আবার কিছু সিমটম হচ্ছে সেরেবেলার পালসি, CP, সেরেবেলার পালসি, হ্যাঁ, তো এইটা একটা সিমটম আছে। তো এরকম কিছু কিছু সেক্টর আছে। হ্যাঁ, ডাউন সিনড্রোম, দেখবেন কিছু বাচ্চাদের মঙ্গোলীয় টাইপ চেহারা, ওদের একটু মানে একটু উদ্ভট টাইপ চেহারা, এই যে মঙ্গোলীয় চেহারা, এইরকম কিছু কিছু সেক্টর আছে, এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে ওরা স্পেশাল চাইল্ড। আমরা এতদিন অনেকেই হয়তো জানতাম, বা আমরা অনেকেই জানি যে স্পেশাল চাইল্ড বলতে আমরা শুধু আসলে যেটা বুঝি যে এই যে আপনি যেটা বলছিলেন যে মঙ্গোলিয়ান চেহারা রয়েছে কিছু কিছু বাচ্চাদের, তাদেরকে, কিন্তু এই যে একটা শ্রেণীর কথা বলছিলেন যে যারা আসলে খুবই মানে প্যারেন্টসদের সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, বা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এই বিষয়টা। তো এই যে এই ধরনের ছেলেরা কিন্তু রয়েছে, বা মেয়েরা রয়েছে, শিশুরা রয়েছে আমাদের সমাজে, তো তাদেরকে আসলে কিভাবে গাইড করা উচিত প্যারেন্টসের জায়গা থেকে? দেখেন, বাচ্চারা তো অবভিয়াসলি হচ্ছে এতটা এক্সপ্লোর করতে পারে না, তাতে এত কিছু বুঝে না। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেশাদার একজন সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট, এবং যদি দরকার পড়ে সাইকিয়াট্রিস্ট, ওনারা যেহেতু মেডিসিন প্রেসক্রাইব করে, এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। এটা কিন্তু এখন পর্যন্ত স্পেশাল চাইল্ড কেন স্পেশাল চাইল্ড হয়, এখন এর মূল রুট উদ্ঘাটন হয় নাই, এটা একটা মিস্ট্রি। অনেকে অনেক কারণ বলে, কিন্তু অ্যাকচুয়ালি কি কারণ? অনেকে বলে একটু ওভার এজ হয়ে যাওয়া, বিয়ে করার পরে কারণে হয়, আবার অনেকে বলে হরমোনাল কিছু ব্যাপার থাকে, বায়োলজিক্যাল কিছু ব্যাপার থাকে। কিন্তু এটা আসলে যে কেন হয়, এটা কিন্তু কারো দোষ না, এটা যে আসলে কেন হয় এটা স্পেসিফিক একেবারে রুট রিজন এখন এটা ইনভেন্টেড হয় না। তো থাকে না যে মানে ওদেরকে বাচ্চা যেহেতু যখন বুঝবে একটা বাবা মা যে আমার এরকম বাচ্চাটা সমস্যা, সাথে সাথে ওদের আমাদের সাথে কানেক্ট হওয়া উচিত যে এইরকম প্রবলেম, তাদেরকে ছোটবেলা থেকে যদি কাউন্সিলিং এবং মেডিসিনের উপর রাখা যায়, তাহলে কিন্তু তার একটা ফেজে আছে, বাট তারা কখনো কিন্তু 100% ঠিক হতে পারে না। অনুষ্ঠানের শুরুতে বলছিলাম আপনি আর্ট থেরাপিস্ট হিসেবে কাজ করছেন একটা প্রতিষ্ঠানে, তো আর্ট থেরাপি আসলে কি এবং এটি কিভাবে আমাদের মস্তিষ্কে আসলে প্রভাব ফেলে? আর্ট থেরাপি কি মূলত কি সাইকোলজি সেক্টরটাই কিন্তু বাংলাদেশে খুব রেয়ার, এবং আর্ট থেরাপি হচ্ছে আরো রেয়ার। আর্ট থেরাপি হচ্ছে একটা শিল্পভিত্তিক মনোচিকিৎসা। শিল্পভিত্তিক মনোচিকিৎসা কেমন? আপনি ছবি আঁকছেন, একটা কন্ডিশন বলি আপনাকে, বাইরে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে, আপনি খুব ডিপ্রেসড, আপনি কি করবেন ভাবছেন, আপনার খুব এক্সস্টেড ফিল হচ্ছে, আপনি কি করবেন, আপনি একটা কফি নেবেন, একটা রবীন্দ্রসঙ্গীত ছাড়বেন, মিউজিক সুন্দর মতো কামলি, আপনি একটা ছবি আঁকতে নিয়ে বসে যাবেন। মান্ডালা পেন্টিং বলে ওটাকে, কালারফুল একটা পেন্টিং,
সেটা করবেন। এরকম শিল্পতা মানে থাকে না, একটা সিচুয়েশনটা আপনি কল্পনা করেন, আপনি যখন পেন্টিংটা 1 ঘন্টা পর বৃষ্টির সাথে সাথে গান শোনার সাথে সাথে একটা কাম মাইন্ডে যখন পেন্টিংটা ফুলফিল করবেন একটা রং দিয়ে, টেক্সচারের সাথে কানেকশন, আপনি দেখবেন আমি একটার কথার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছি। কালার যে আছে, একটা পেস্টাল কালার, জল রং, অয়েল পেন্টিং, এভরিথিং, এভরি কালার হ্যাজ এ স্মেল। এবং আপনি যে কালারের টেক্সচার যখন টাচ করছেন, যখন ওই স্মেলটা নিচ্ছেন, ইউ উইল বি ইন দ্য ফিকশনারি ওয়ার্ল্ড। আপনি একটা অন্য জগতে চলে যাচ্ছেন। এটা কিন্তু একটা অন্য জগতিক একটা বিষয়। শিল্প এমন না যে আপনাকে ছবি আঁকা হুবহু আঁকতে হবে। এখানে আপনি স্কেচ কম্পিটিশন দিচ্ছেন, আপনার মনকে আপনি ডাইভার্ট করার জন্য আপনি একটা শিল্প ভিত্তিক ভাবে নিজের মাইন্ডকে অন্যদিকে কনসেন্ট্রেট করছেন। আপনি এখন এখানে আমার সাথে কথা বলছেন, আপনি যদি মাইন্ডসেটটা চিন্তা করেন যে আমি একটা অন্য কাজ আছে আমার, তাহলে আপনি এখানে সেই কাজটা আমার সাথে কনভারসেশন ঠিক মতো করতে পারবেন না। এভরিথিং ইজ অ্যাবাউট মাইন্ডসেট। হ্যাঁ, তো আপনি সব কিছু ভুলে যায় শিল্প ভিত্তিক যে মনোচিকিৎসা। আপনি আর্ট করছেন, ডাজন্ট ম্যাটার আপনার আর্ট কতটা ভালো হওয়া লাগছে, আপনি এটা করছেন জাস্ট নিজের মনকে শান্ত করার জন্য, নিজের সোলকে নিজের ব্রেনের সাথে পরিচয় করানোর জন্য। এটা যে কতটা ইফেক্টিভ, এটা যদি আপনি একবার করে দেখেন বা একবার ট্রেনিংটা নিয়ে আপনি যদি কোপ আপ করতে পারেন জিনিসটা, মানে আমি এটুকু বলতে পারি যে ইট উইল বি গ্রেট। এটা খুবই ইফেক্টিভ আপনার মনকে শান্ত করার জন্য, আপনার স্থিরতা আনার জন্য। আপনি কালার করছেন, আপনি হাতে, এটা ম্যান্ডেটরি না যে আপনি তুলি দিয়েই কালার করতে হবে, এটা ম্যান্ডেটরি না আপনি পেন্সিল স্কেচই করতে হবে। আপনি কালার হাতে লাগান না, লাগিয়ে ছাপ দেন, ওটাকে নারিশ করেন, ওটাকে ইয়ে করেন। এটা যে কত বড় একটা ফিলোসফিক্যাল এন্ড সাইকোলজিক্যাল একটা কানেক্টেড ব্যাপার, এটা আপনি করলে সেটা বুঝতে পারবেন। একবার করেই দেখেন না। আমি অবশ্যই যারা শুনছেন এটা তাদেরকে বলবো একবার ট্রাই করেন। কত কিছু তো জীবনে ট্রাই করবেন, সেটা ট্রাই করে দেখেন যে জিনিসটা কত ইফেক্টিভ। আমার মনে হয় যে বাংলাদেশে আসলে একটা সময় এটি খুব ভালোভাবে স্প্রেড করবে এই প্র্যাকটিসটা। জি, তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আর্ট থেরাপি আসলে কেমন অবস্থা রয়েছে এবং কোনো প্রতিবন্ধকতা রয়েছে কিনা, যদি থেকে থাকে কিভাবে সেগুলোকে আসলে ওভারকাম করে? এটা হচ্ছে মানুষের বোধগম্যতার একটা ব্যাপার। মানুষ কিন্তু আর্ট থেরাপি শুনলে মনে করে যে অকুপেশনাল থেরাপি শুনেছি, প্লে থেরাপি শুনেছি, অনেক থেরাপি তো শুনেছি, সিবিটি, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সাইকোঅ্যানালিটিক্যাল থেরাপি, কাপল থেরাপি। আর্ট থেরাপি জিনিসটা কি? আর্ট থেরাপি মানে ইজ ইট এক্সিস্ট? হ্যাঁ, বাট আপনি আর্ট থেরাপি কিন্তু বাংলাদেশে অতটা ডিমান্ড না, কিন্তু এটা সবচেয়ে ইফেক্টিভ। আপনার যে সোলটা আছে তার সাথে যে আপনার ব্রেন, এর যে একটা কানেকশন, আপনার ভিতরে এনার্জি পাওয়ারটা, আপনার ভিতরের প্রতিভাটা, এটা যে বিকশিত হতে পারে, আপনার ভিতরে যে একটা ঘুমন্ত একটা শিল্পী বসে আছে, শিল্পী সত্তা বসে আছে, এটা যে বাইরে আসবে এটাই আমরা বুঝি না। আপনি একবার এনেই দেখেন যে আপনি কতটা প্রতিভাবান, আপনি কতটা। মান্ডালা পেন্টিং তো আহামরি কিছু না, পোয়েট্রি ড্রয়িং না যে আপনি বসে আছেন আপনাকে এঁকে দিচ্ছি, বা আপনাকে একেবারে সিনারি হুবহু কালার পেন্টিং, এরকম কিছু না। মান্ডালা পেন্টিং আপনি সার্চ দিয়ে দেখেন, অনেক চলে আসবে। আপনি একটা মান্ডালা পেন্টিং একদিন করে দেখেন। আমি যে কন্ডিশনটা বললাম, বৃষ্টির দিন বা হোক সেটা আপনার মন খারাপের দিন, আপনি একটা কফি নেন, আপনি কফি খান, আস্তে ধীরে 1 ঘন্টা সময় নেন, পেন্টিং করেন, দেখেন কতটা এফেক্টিভ এটা। আর্ট থেরাপি থেকে কিন্তু অনেক বাচ্চার কন্ডিশন বোঝা যায়। অনেকে থাকে কি, ওরা মুখে বলতে চায় না অনেক কথা, ওরা ছবি এঁকে দেখায়। যেমন আমি আমি একটা কথা বলি, যারা ত্রিভুজ আঁকে, হ্যাঁ, তারা খুব শার্প হয়, এবং একটা ত্রিভুজ কিন্তু একটা শক্তির প্রতীক। এরকম কিছু কিছু কোড ল্যাঙ্গুয়েজ আছে। যেমন উজ্জ্বল রং যারা করে তারা খুব জলি মাইন্ডের, জয়ফুল মাইন্ডের, এবং যারা ডিপ কালার করে, ব্ল্যাক, খুব ডিপ ভায়োলেট, ডিপ ব্লু, নেভি ব্লু, হ্যাঁ, রয়্যাল ব্লু, এরকম ওরা হচ্ছে খুব এককেন্দ্রিক এবং খুব ডিপ্রেসড। এরকম কিছু কিছু জিনিস থেকে কিছু কিছু বোঝা যায়। সবাই ভাষায় প্রকাশ করতে পারেন। যেমন স্পিচ দিলে যদি বাচ্চাদের কথা বলি, ওরা কিন্তু কথায় অনেক কিছু প্রকাশ করতে পারে না। ওরা কিন্তু যদি আর্টের মাধ্যমে, ওদের আর্ট আমরা বলি যে তুমি কিছু একটা এঁকে দেখো, তো তখন ওরা যখন এঁকে দেখায় তখন ওদের মনস্তাত্ত্বিক ব্যাপারটা বোঝা যায় অ্যাকচুয়ালি তাদের ভিতরে কি চলছে। এবং এখানে আমি একটা কন্ডিশন বলি, আপনারা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কয়টা জানেন? যে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা চাইনিজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর্ট হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জয়নুল আবেদিন একবার একটা বাইরের দেশের রেস্টুরেন্টে গিয়েছিলেন, উনি চিংড়ি মাছ খাবেন। এটা আমি খুব ছোটবেলায় একটু পড়েছিলাম, আমার এক্স্যাক্টলি গল্পটা খেয়াল নেই। তবে উনি ওয়েটারকে বুঝাতে পারছেন না চিংড়ি খাবেন, কারণ উনি ভাষা পারেন না। উনি করেছেন কি, একটা ছবিতে সুন্দর করে চিংড়ি মাছের স্কেচ এঁকে দিয়েছেন, দেখে বলেছেন যে এটা নিয়ে আসেন। রাইট, তো এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, খুবই সুন্দর একটি আসলে কনসেপ্ট। জানতে চাইবো যে এবারে যারা অনেকেই রয়েছেন যারা মানসিকভাবে ভেঙে পড়ছেন বা মানসিকভাবে অলরেডি ভেঙে পড়েছেন, বুঝতে পারছেন না আসলে যে আমার এই মুহূর্তে কি করা উচিত, বা আমি নিজেই বুঝতে পারছি না। যে আপনি অনুষ্ঠানের শুরুতেই বলছিলেন যে যারা মানসিকভাবে ভেঙে পড়ে তাদের মধ্যে ভালো লাগে না এই বিষয়ে কাজ করে, এই ধরনের মানুষ যারা রয়েছে তাদের আসলে কি করা উচিত? যদি আজকের এই অনুষ্ঠানটি দেখে থাকে, এই মুহূর্ত থেকে তাদের কি করা উচিত? হ্যাঁ,
এই মুহূর্তে থেকে কি করা উচিত এটা আমি পরে আসছি। ছোট্ট একটা গল্প বলি। এক রাজা আর এক উজির বনে যায় শিকার করতে যায়। আমি গল্পটা বলি যে 1 মিনিটে শেষ করি যত দ্রুত সম্ভব। সো রাজার একটা আঙ্গুল পড়ে যায়, বাঘকে ধরতে যায়। তো উজির বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে, রাজামশাই আপনি টেনশন করেন না, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। তো রাজাটা খুব হাইপার হয়ে যায় যে আমি রাজা, আমার আঙ্গুল চলে গেছে, তুমি এই কথাটা বললা, যাও তুমি বনবাস দিয়ে দিলাম তোমাকে। সো উনি চলে গেল এবং রাজা আরেকদিন শিকার করতে আসে যে দেখি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এত বড় কথা বলছে আমাকে, ও বনবাস। আরেকদিন শিকার করতে আসে, এবার উজিরকে তো বন্দি, সে তো বন্দি, তো অন্য লোকজন নিয়ে আসে। করে কি আবার একটা ট্র্যাপে পড়ে এবং এবার বড় ট্র্যাপে পড়ে। আদিবাসীরা তাকে অ্যাটাক করে এবং তাকে বলি দিতে নিয়ে যায়। এবং যখন বলি দিবে তখন দেখে যে তার একটা আঙ্গুল নেই, ডিফিট। ওরা আবার পূর্ণাঙ্গ মানুষ ছাড়া বলি দিবে না। সো তাকে ছেড়ে দেয় রাজাকে। রাজা তো খুব খুশি যে আসলেই তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার আঙ্গুল তো নাই, সো আমি তো বেঁচে গেছি, জানা বেঁচে গেছি, আঙ্গুল নাই তো কি হয়েছে, উজির তো ঠিকই বলছিল, যা উজিরকে তুমি ইয়ে করে নিয়ে আসো, স্বাধীন করে দাও। উজির আসছে তো বললো দেখো আমি তো আল্লাহ যা করে ভালোর জন্য করছে, আমার তো আঙ্গুল নাই বলে আমাকে ছেড়ে দিছে, তোমার কি ভালো, তুমি যে এই যে এত বছর কয়েদি ছিলা, তোমার কি ভালো করছে। বলছে দেখেন যদি আমি কয়েদি না থাকতাম তাহলে তো আমি আপনার সাথে আজকেও শিকারে যেতাম, আমি তো পূর্ণাঙ্গ মানুষ, আপনাকে না পেয়ে তো আমাকে বলেই দিয়ে দিত, আমার এই কয়েক বছর মানে লস গেছে কিন্তু আমি জানি তো আজকে বেঁচে গেছি, আমি নতুন করে শুরু করবো আবার। মেটাফরিক্যালি অসাধারণ কিন্তু আসলে এই গল্পটি, এবং আল্লাহ যা করে ভালো জন্য এটা ইসলামিক ওয়েতে বললাম। এবং আরেকটা ব্যাপার দেখেন, ওই যে আমরা সিবিটিতে এটা প্রায় বলি যে এভরিথিং হ্যাজ এ টু সাইড। আজকে ধরেন একজন মানুষ আমার দিকে তাকিয়ে এরকম ভুরু কুচকে আছে, হতে পারে সে আমার দিকে তাকিয়ে নাই, তার বাসায় একটা প্রবলেম হয়েছে সেই জন্য তার আজকে মন ডিপ্রেস। এভরিথিং হ্যাভ এ টু সাইড। হ্যাঁ, তো পজিটিভ নেগেটিভ সাইড আছে, আপনারা কেন নেগেটিভটাই ফোকাস করেন? প্রত্যেকটা জিনিসের পজিটিভিটি আছে, আপনারা পজিটিভ ওয়েতে থিঙ্ক করেন, মেরিট গুলো দেখেন এবং 2 ধাপ পরে চিন্তা করেন যে এইটা আমার জন্য হচ্ছে না, ইটস ফর বেটার, এটা আমার লাকেই আছে, এটা আমি মেনে নেই, এর চেয়ে ভালো কিছু আমার জন্য অপেক্ষা করছে, আমি তার জন্য আমি নিজেকে গ্রো করি। এই মেন্টাল সেটটা করেন যে গ্রো করি, স্কিল বাড়াই, কেন আমি ডিপ্রেশন থাকবো, কেন মন খারাপ হবে, আমাদের কাছে আপনার কেন আসতে হবে, আপনি নিজেকে নিজে মন ভালো করেন না। আমরা তো চাই আমাদের কাছে কোনো মানুষ যাতে না আসুক, সমস্যা নাই, আমাদের প্রবলেম নাই যে আমার অ্যাকচুয়ালি আমি বলতে চাই আমার কাছে কোনো মানুষ আসার দরকার নেই, আপনারা নিজেকে নিজে বেটার করেন। যে লাইফে অনেক কিছু আছে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো, কেন একটা টুকটাক ব্যাপার নিয়ে আপনারা মন খারাপ করে বসে থাকেন? এত মন খারাপ করার টাইম নেই, যেটা আল্লাহ করছে ভালোর জন্য করছে, আর পজিটিভিটি আছে। সো গ্র্যাব দ্য পজিটিভিটি অ্যান্ড গ্রো ইয়োরসেলফ। অসাধারণ, and it was mind blowing. I'm fully concentrated to your speech. However, আমি পরবর্তীতে আপনার কাছে জানতে চাইবো, মানসিক রোগে আক্রান্ত দম্পতি সন্তানদের আসলে জন্মদানে কোনো সমস্যা হয় কিনা, বা তাদের মধ্যেও মানসিক কোনো রোগ বা সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে কিনা? এটা তো একটা বায়োলজিক্যাল ব্যাপার। দেখেন, বাবা মার বৈশিষ্ট্য কিন্তু ছেলের মধ্যে থাকে। যদি আমি বায়োলজিক্যাল ব্যাপার বলতে যাই তাহলে এরকম হতে পারে যে একটা বাবার কিন্তু XY ক্রোমোজোম থাকে আর একটা মার XX ক্রোমোজোম থাকে। সো বাবা মার দুজনের ক্রোমোজোমে যখন XY ছেলেতে আসে বা মেয়েতে আসে তখন কিন্তু বায়োলজিক্যালি একটা ব্যাপার তাদের আসে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যেমন যারা শিশু বিশেষজ্ঞ এবং একটা মা যখন বেবি কনসিভ করে তখন থেকে ইনিশিয়াল স্টেজে তার যদি কোনো ট্রিটমেন্ট থাকে, এটা শিশু বিশেষজ্ঞ এবং মনোরোগ বিশেষজ্ঞ বসে আলোচনা করে তার মেডিসিন প্রেসক্রাইব করা উচিত। এবং এখানে কিছু ব্যাপার থাকে যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ এবং মুড স্ট্যাবিলিটির যে ওষুধ, এগুলো হচ্ছে লিমিটেড পর্যায়ে বা শিডিউল করে খাওয়ানো, যাতে ওরকম একটা ইফেক্ট বাচ্চার ক্ষেত্রে না পড়ে। মানসিক রোগে আক্রান্ত মায়েদের দুধ আসলে তার সন্তানের উপর কোনো প্রভাব ফেলে কিনা? এটা এই আগের প্রশ্নটার মতো, এটা একটু মানে রিলেটেড। এটা হয় কি, যদি মেন্টাল স্টেবিলিটি মার একেবারে একটু ইমব্যালেন্সড হয় তাহলে তাকে না করাটাই এটা বেটার। আর যদি ওষুধ চলাকালীন সময় থাকে তাহলে ওষুধের রুটিনটার উপর বেস করে ব্রেস্ট ফিডিংটা, এটা তো সবসময় না, যেহেতু ব্রেস্ট ফিডিং একটা নির্দিষ্ট সময়, সো রুটিন অনুযায়ী এটা মেনটেন করাটা একটা ব্যাপার। মানসিক রোগের কিন্তু বেশ কিছু, আমরা যতদূর জানি যে বেশ কিছু স্টেপ রয়েছে, আচ্ছা ফেজ 1, ফেজ 2 or something like that. I'm not exactly sure about that. আর কতদিন আসলে মানসিক রোগীকে স্বাভাবিক করা সম্ভব বলে আপনি মনে করেন? এটা বেস করে, যদি আপনি ডিপ্রেশনের রোগী হন বা উদ্বেগের রোগী হন তাহলে 3 মাস 6 মাস এনাফ। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এগুলো দীর্ঘমেয়াদী প্রসেস, এগুলোর ক্ষেত্রে অনেক সময় লাগে, কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে না। আমাদের কাছে অনেকেই আসে কি যে প্রথম সেশনটা নিয়েছে, দ্বিতীয় সেশন নিয়েছে, খুব ভালো লাগছে, কিন্তু তৃতীয় মানে পরবর্তী সেশনগুলোতে তার ভালো লাগছে না, কারণ আমি যে কথাগুলো বলবো ওগুলো যদি অবে না করে তাহলে তো রোগ ঠিক হবে না। ওগুলো শুনতে হবে রুটিন অনুযায়ী, হোমওয়ার্ক যেগুলো দেবো ওগুলো করতে হবে, তাহলে না একটা ফেজে আসা যাবে।
কিন্তু হয় কি যে ওরা যদি না মানে, কথা না মানে, তাহলে জীবনও তো ঠিক হবেই না। কিন্তু ওই যে বাইপোলার, সিজোফ্রেনিয়া, হ্যাঁ, এগুলো কিছু টাইম লাগে। ধৈর্য নিয়ে যদি আপনি 1 বছর করেন, তারপর যদি নির্মূল হয়ে যায়, এটা ভালো না মাঝখানে ছেড়ে দেওয়ার চেয়ে। আর যেটা হচ্ছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো 3 মাসের মধ্যেই মোটামুটি একটা স্টেবল মুডে আসা যায়। আমরা এবার একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। সমাজে এই ধরনের মানুষের অভাব নেই যারা আসলে নেশাগ্রস্ত বা অ্যাডিক্টেড সাধারণত মানুষ কেন হয়ে থাকে? ডিপ্রেশন, সবচেয়ে বড় কথা ডিপ্রেশনে পড়ছে যে, আর হচ্ছে ব্যাড কোম্পানি, তারপর সিচুয়েশন, প্লেস, এই কয়েকটা ব্যাপার আছে। যেমন আপনি ছোটবেলায় একটা প্লেসে গেলেন, আপনার খুব ফিলোসফিক হয়ে যেতে ইচ্ছা করছে, যে আপনি লাইক এখানে তো এইটা করেছিলাম, ওখানে তো এটা করেছিলাম, আচ্ছা ঠিক আছে দে দুইটা টান দিই, একটু আরো ফিলোসফিক হই, আচ্ছা ব্যাপার। আবার হচ্ছে ট্যুরে গেছি, খুব এনজয়মেন্ট, হ্যাঁ ট্যুরে গেছি, এখন তো কোনো বার্নিংস নেই, এখন আমার বউ দেখতেছে না, বাবা মা দেখতেছে না, এখন তো আমি বিন্দাস একেবারে ফ্রি বার্ড, এখন দিয়ে দুই চুমুক দিই, দুই ডুব দিই, ট্যাগ দে, এরকম কয়েকটা ব্যাপার থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাড কোম্পানি। যেমন একটা ছোটবেলার ফ্রেন্ড, সে খুব অ্যাডিক্টেড, আমি খুব সোবার, এখন আমি তার সাথে মিশলাম, সে বিন্দাস মতো টানতেছে, আমারও ইচ্ছা হলো দুইটা টান দিতে, তো দুইটা টান দিয়ে দেখি কেমন। আরেকটা ব্যাপার হচ্ছে কিউরিসিটি, যে আমি এটা কখনোই করি নাই, একটু খেয়ে দেখি তো কেমন টেস্ট, কেমন লাগে, কেমন ফিল হয়, ফিলিংসে ডুবে যাই, এই কয়েকটা ব্যাপার আছে। বেশ কিছু কারণ বলছিলেন যে আসলে কেন অ্যাডিক্টেড হয় বা কেন নেশাগ্রস্ত হয়। একবার অনেকেই রয়েছেন যারা নেশাগ্রস্ত হয়েছে, তারা রিহ্যাব সেন্টারে গিয়েছে, ভর্তি হয়েছে, সেখানে তারা নানা ধরনের সেশন নিয়েছে, তারা সাইকোথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছ থেকেও চিকিৎসা নিয়েছে। পরবর্তীতে তারা বাদ দিয়েছে এবং কিছুদিন পর দেখা যায় তারা আবার ওই লাইনেই বা ওই রাস্তায় কাম ব্যাক করে। এর পেছনে মূল কারণ কি বলে মনে করেন? ওই যে প্র্যাকটিস নেই, এবং ওই যে ধরেন আমি রিহ্যাবে যাওয়ার আগে আমার কিছু সার্কেল ছিল, ওরা হচ্ছে ব্যাড সার্কেল, ওরা ওই কাজই শুরু করতো, ওই সার্কেলের সাথে দেখা হওয়া। যেমন আমি স্পেসিফিক কোনো জায়গার নাম বলছি না, ঢাকায় বেশ কিছু জায়গা আছে এরকম একেবারে ওপেন আমরা যেটা বলে ক্যানাবিস, ওপেন ক্যানাবিস নিচ্ছি, এখানে প্রশাসনও কিছু করছে না, এবং সামাজিকতা তো হচ্ছেই একটা নষ্ট। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, ওই সব জায়গায় গেলে ওই অ্যাটমসফিয়ারটা দেখে, ওই সারাউন্ডিংসটা দেখে আমার আবার ওইটা নিতে ইচ্ছা করবে। এবং ওই যে ফ্রেন্ডটা আমার সাথে নিত রিহেবে যাওয়ার আগে, তার সাথে দেখা হয়েছে, দোস্ত কি অবস্থা, এই দোস্ত চলতেছে, ইয়ের উপর আসছি, মানে থাকে না যে এইরকম ব্যাপার, তাদের আবার মনে পড়ে কথাগুলো, যে আমি তো একসাথে ওর সাথে নিতাম, হ্যাঁ আমি তো একসাথে করতাম, তাহলে আবার একটু করে দেখি, আমি বাসায় না জানে এই ব্যাপারগুলোতে হচ্ছে ইফেক্টটা পড়ে। আজকে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার আসলে কোনো মেসেজ বা বার্তা যদি থাকে? দর্শকের উদ্দেশ্যে যে মেসেজটা, যে আমরা গড়ে 60-64 বছর বাংলাদেশের প্রেক্ষাপটে, তার মধ্যে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, তো 12 ঘন্টা দিনে আমরা কাজই করি বেসিক্যালি, 12 ঘন্টা রাত, তার মধ্যে ঘুমাইও আরো বেশি অনেক টাইম, খাওয়া দাওয়া গোসল তো আছেই, তাহলে বাঁচলাম কতক্ষণ, নিজের জন্য টাইম কতক্ষণ। এনজয় এভরি মোমেন্ট, থিঙ্ক পজিটিভ, আর এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা, থিঙ্ক পজিটিভ অ্যান্ড এনজয় এভরি মোমেন্ট। যা হচ্ছে এটা হওয়ারই, এটা লাকিই আছে, এত চিন্তা করে লাভ নাই। তো আপনি আপনার সিচুয়েশনের সাথে কোপ আপ করেন, পজিটিভ ভাবেন, এবং লাইফটাকে খুব হালকা ভাবে নেন, নিজেকে নিয়ে না চিন্তা করে। আকাশের দিকে তাকিয়ে হাঁটলে আমি হোঁচট খেয়ে পড়ে যাব, মাটির দিকে তাকিয়ে হাঁটেন, হোঁচটটা খাবেন না। ওই উচ্চাকাঙ্ক্ষী থাকলে, যে কে মার্সিডিজ গাড়ি নিল, ওই চিন্তায় থাকলে আপনি সারাদিন ডিপ্রেশনেই থাকবেন। আপনার যতটুকু আছে তা নিয়ে আপনি হ্যাপি থাকেন। অসাধারণ। এবং বি পজিটিভ, এটা আসলে আমিও মাথায় রাখবো। আশা করি আজকে যারা দর্শক দেখছেন বা শুনছেন তারাও মাথায় রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং হেলথ এন্ড হ্যাপিনেস থেকে আজকে বিদায় নিচ্ছি আমি তানচির। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।